বিংশ শতাব্দীর গোড়ায় কলকাতায় এমন এক পথ দুর্ঘটনা ঘটেছিল যার ফলে নিমতলা শ্মশানে বসেছিল করোনার্স কোর্ট। এক যে ছিল প্রাচীন কলকাতা, বর্তমান মহানগরের সঙ্গে তার বিস্তর ফারাক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দুই কলকাতার মধ্যে রয়েছে অনেক মিল। আশ্চর্য এক মিল রয়েছে সেকালের কলকাতার দুর্ঘটনা আর একালের কলকাতার দুর্ঘটনার মধ্যে। দুর্ঘটনা বলতে মূলত সড়ক দুর্ঘটনাই। আপনারা ভাবতেই পারেন যে পুরনো কলকাতা মানে আমরা কথা বলছি ব্রিটিশ শাসনের শুরুর দিকের সময়। সেই সময় রাস্তায় এত যানবাহনই বা কোথায় ছিল যে পথ দুর্ঘটনা ঘটবে? হয়তো সেই সময় বর্তমানের মতো হৈ হৈ করা যানবাহন ছিল না, কিন্তু দুর্ঘটনা ঠিকই ঘটতো। সেই সময় বহু দুর্ঘটনার খবর সংবাদপত্র অথবা ডায়েরিতে স্থান পেত। সেই সব খুঁজে পেলে দেখা যায় যে কলকাতা বহুলাংশে বদলে গেলেও অনেকাংশে একই রকম থেকে গেছে। কলকাতায় ব্রিটিশ শাসনের শুরুর দিকে জেন্টলম্যান অ্যাটর্নি হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম হিকি। আগেই জানিয়ে রাখি যে উইলিয়াম হিকি পেশায় একজন উকিল ছিলেন। তার সামাজিকতা এবং ভোজসভার কারণে তিনি খুব ভালো নিমন্ত্রণকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার স্মৃতিকথা থেকেই এক পথ দুর্ঘটনার কথা জানতে পারা যায়। তার আয়োজিত এক নৈশভোজে আকণ্ঠ মদ্যপান করে সবাই যখন প্রায় বেহুশ, তখন তিনি পার্টিতে উপস্থিত ক্যাপ্টেন হেফারম্যানকে নিয়ে নিজের ফিটেন গাড়িতে চেপে ঘুরতে বেরোলেন। যেহেতু হেফারম্যান শারীরিক কারণেই আর মদ্যপান করতে পারছিলেন না, তাই উইলিয়ামের বিশ্বাস ছিল যে গাড়ি চেপে হাওয়া খেয়ে এলেই তাদের শরীর চাঙ্গা হয়ে উঠবে। মদ্যব্যবস্থায় ফিটেন চালানোই হোক অথবা বর্তমানে যানবাহন চালানো, পরিণতি একই হওয়ার সম্ভাবনা বেশি। উপরন্তু পুরনো কলকাতায় মদ্যব্যবস্থায় ফিটেন চালানো নিষেধ, এই জাতীয় কোনো বিধি নিষেধ হয়তো ছিল না। প্রথম আধ ঘন্টা সামলাতে পারলেও তারপর গলা অবধি মদ্যপান করা উইলিয়াম আর ঘোড়া সামলাতে পারলেন না। দিক ভুল হয়েছে কিনা জানতে চাওয়া হেফারম্যানকে সত্যি জানালেও ঠিক পথে যাওয়ার আগেই ঘোড়া বেলাগাম হয়ে গেল এবং গাড়ি সমেত দুজনেই এক বিশাল গর্তের মধ্যে পড়লেন। সেই গর্ত থেকে কোনো ক্রমে নিজেকে উদ্ধার করে সাহায্যের খোঁজ করতে গিয়ে উইলিয়াম অপর এক গর্তের মধ্যে পড়লেন। খানিক সময় পরে কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় তারা হাসপাতালে পৌঁছলেন। ঘোড়া দুটি এবং হেফারম্যানের তুলনায় উইলিয়াম বেশি চোট পেয়েছিলেন। এই ঘটনার পরে হেফারম্যান জানিয়ে দেন যে তিনি ভবিষ্যতে কোনো মদ্যপ গাড়োয়ানের গাড়িতে উঠবেন না। 1843 সালের 29শে মে সমাচার চন্দ্রিকাতে মত্ত অবস্থায় এক ব্যক্তির পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর জানা যায়। চিনেবাজারের কাছে এক ব্যক্তি মত্ত অবস্থায় রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতিতে আসা ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়েছিলেন। 1843 সালের 3রা আগস্ট সমাচার চন্দ্রিকাতেই এক হৃদয় বিদারক দুর্ঘটনার কথা জানা যায়। সেই সংবাদ অনুযায়ী রাতের বেলায় পথের ধারে এক মা তার মেয়েকে নিয়ে ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই মেয়েটির মাথার উপর দিয়ে ঘোড়ার গাড়ির চাকা চলে যাওয়ায় মেয়েটির মৃত্যু হয়। কিন্তু মা গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কারণে পরের দিন সকালবেলা অবধি এই ঘটনার কথা জানতেই পারেননি। 1843 সালের 21শে সেপ্টেম্বর সমাচার চন্দ্রিকার সংবাদ অনুযায়ী ভোরবেলা কয়েকজন কৃষক সবজি এবং ফল কলকাতায় বিক্রি করতে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে এক সাহেবের ঘোড়ার গাড়ির চাকায় এক কৃষকের পা পিষ্ট হয়। পরিস্থিতি দেখে কৃষককে সাহায্য করার পরিবর্তে সাহেব তার কোচম্যানকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেই এলাকা থেকে পালিয়ে যেতে বলেন। বিংশ শতাব্দীর গোড়ায় কলকাতায় এমন এক পথ দুর্ঘটনা ঘটেছিল যার ফলে নিমতলা শ্মশানে করোনার্স কোর্ট বসেছিল। 1904 সালের ডিসেম্বর মাসে এক বিকেলে কলকাতায় স্বর্ণ ব্যবসায়ী প্রেম শুক্লা ঝুনঝুনওয়ালা তার গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার গাড়ির সঙ্গে ঘোড়ায় টানা ট্রামের সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় কলকাতায় মারোয়ারি সমাজ বড়লাট কার্জনের কাছে গিয়ে বিনা ব্যবচ্ছেদে শবদেহ ছেড়ে দেওয়ার অনুমতি চেয়েছিল। বড়লাট বিনা ব্যবচ্ছেদে শবদেহ ছেড়ে দেওয়া এবং শ্মশানে করোনার্স কোর্ট বসার অনুমতি দিয়েছিলেন। সেই কারণেই প্রথম এবং শেষবারের মতো
শ্মশানে আদালত বসেছিল।